মঞ্জুর বরাবরই জেনারেল এরশাদকে তার দুর্নীতি ও নষ্ট চরিত্রের জন্য প্রকাশ্যে ঘৃণা করতেন। এরশাদ ভালো করেই জানতেন জিয়ার পর তিনি ক্ষমতার মসনদে আরোহণ করলেও জীবিত মঞ্জুরের উপস্থিতিতে কোনোভাবেই তিনি নিশ্চিত মনে দেশ শাসন করতে পারবেন না। অতএব ভালো করে হিসাব নিকাশ করেই এক ঢিলে দুই পাখি মারার আয়োজন করা হয়। সবকিছু ছিল মূলত সেনাবাহিনীর অভ্যন্তরীণ ক্ষমতার কোন্দল ও ষড়যন্ত্রের ফসল। এখন এটা ওনার অবজারভেশন। যদি তাই হয় তাহলে অনেকগুলো প্রশ্ন মধ্যে এটাও একটা বড় প্রশ্ন, এরশাদের ভূমিকাটা আসলে তখন কি ছিল সবকিছু জানবার জন্য এখন কি তাহলে একটা তদন্ত কমিশন হওয়া প্রয়োজন? মানে খুব মজার কথা যে ওই গ্রন্থে যা লেখা হয়েছে আমার ফাইন্ডিংসে তার উল্লেখ আচ্ছা আচ্ছা, অর্থাৎ যে ডোমেস্টিক কম্পালশন অর্থাৎ মানে কনফিউশন ক্লিকস অর গ্রুপিংস ইন দি আর্মি, মানে আর্মির ওই যে পাকিস্তান ফেরত সেনাবাহিনী আবার মুক্তিযোদ্ধা সেনাবাহিনী, এটার মধ্য দিয়ে একটা বড় ধরনের বিরোধ সৃষ্টি হয়। এবং আমি জিয়াউর রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানাই, যৌক্তিক মনে করি যে জিয়াউর রহমান চেয়েছিলেন যে গরিষ্ঠ মানুষের আস্থা অর্জন করতে, সেনাবাহিনীর আস্থা অর্জন করতে, প্রফেশনালিজম বা এই ওয়ার রিডেন আর্মিকে প্রাধান্য না দিয়ে নিয়মতান্ত্রিকতার মাধ্যমে নেতৃত্বের যোগ্যতা অবশ্য সব কিছু বিবেচনা করে এরশাদকে করলেন। এবং এই এরশাদকে যে সেনাপ্রধান করলেন, ইট বিকেম এ ব্লান্ডার অর দি মেইন রিজন বিহাইন্ড দি কিলিং অফ জিয়াউর রহমান। মানে খুবই ক্ষিপ্ত হলেন। গল্পটা সবাই জানেন, মাসকারান হ্যাজ। এবং জেনারেল মঞ্জুরকে হত্যা করার যে মামলাটা এরশাদের বিরুদ্ধে ছিল, এবং এর বলাই হয় যে এরশাদ সাহেব ওনাকে হত্যাটা না করলে পুরো ঘটনাটা অন্যরকম হতে পারে। না, এটা আমার কাছে এবার গল্পও মনে হতে পারে। আমি আমার গবেষণায় আমি এই কথাটা উল্লেখ করেছি, এক ঢিলে দুই পাখি। মানে এই কিন্তু মানে কতটা আমরা অনুমান করছি, বিশ্লেষণ করছি, ধারণা করছি, আর কতটা বাস্তবতা, এর মধ্যে একটা পার্থক্য আছে। তবে এটা সত্য কথা যে এরশাদ সাহেব অসম্ভব রকম দুর্বল ছিলেন এই জেনারেল মঞ্জুর কাছে। মঞ্জুর যখনই কোনো অফিসার চেয়েছে তখন তিনি সেই অফিসারকে দিয়েছেন, বা পারিপার্শ্বিক আলাপ আলোচনা সম্পর্কের ব্যাপারে তাকে ভয় করতেন রীতিমতো। তার ফলে ওই যে ভয়ের মাধ্যমে তিনি শক্তি সঞ্চয় করেছেন, এই শক্তি সঞ্চয় করতে দিয়েছেন এরশাদ। এবং যেহেতু পরবর্তীকালে আর্মি ক্ষমতা নিয়েছে এবং জাস্টিস সাত্তারের যে বেসামরিক সরকার সেটাকে কন্টিনিউ করতে দেয়নি, ওটা হচ্ছে একটা গেম যে দুর্বল একজন রাষ্ট্রপতিকে সরিয়ে তিনি নিজেই ক্ষমতায়। প্রশ্নটা ছিল এই যে প্রশ্ন সেখানে আর্মির তরফ থেকে ওই ক্ষমতা লিপসা বা ক্ষমতা দখলের একটা ষড়যন্ত্র। এখন এই প্রশ্ন অনুমান করা যায়। এই প্রশ্নগুলো ধরেন আপনি বলছেন কিছু ধারণা, কিছু অ্যাজাম্পশন, আবার কিছু রিয়েলিটি, ফলে এই সব কিছুর মধ্য দিয়ে আমরা তো একটা প্রকৃত চিত্রটা চাই। তো সেই জন্য একটা কমিশন দরকার কিনা, বা সেটা হতে পারে কিনা? সেটা কমিশন হতে পারে, তবে আমাদের এই দীর্ঘ ৪৫ বছর পরে সত্য উদ্ঘাটনের প্রচেষ্টা আমাদের জন্য কতটা সত্যতা বের করতে পারবে, অথবা আরেকটি নতুন করে যে কথা একটু আগে আমরা আলাপ করলাম যে আবারও বিতর্ক, আবারও নানা ধরনের অন্তর্দ্বন্দ্ব বা বিভক্তি সৃষ্টি হবে কিনা, সেটা আরেকটা বিবেচ্য বিষয়। তবে আমার মনে হয়েছে যে একটা সাধারণ রিডিং বা গবেষণা হওয়া দরকার, অথবা যে বেসামরিক কমিশনের কথা আমি বললাম একজন জাস্টিসের অধীনে সেটি হয়েছিল, সেটাও এই সরকার ইচ্ছা করলে প্রকাশ করতে পারে। অর্থাৎ ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বা এরকম কিছু করে সত্যের উদ্ঘাটন। জনাব আবু রুশদ, আপনার কি মনে হয় যে এখন এই যে ৪৫ বছর, একটা লম্বা সময়, নতুন করে কি যেসব প্রশ্ন জনমনে আছে, পলিটিক্যাল স্ফেয়ারে আছে, বের করা কি অসম্ভব? না, অসম্ভব না। যেটা স্যার বলেছেন সেটা হচ্ছে যে হয়তো এখন তাকে জেরা করলে বা কিছু করলে তিনি আবার আরেক ধরনের কিছু ভুল তথ্য নিজে ইচ্ছা করে দিতে পারেন, ক্যামোফ্লেজ তৈরি করেন কিনা, একটা ক্যামোফ্লেজ করতে পারেন, কেননা বেঁচে তো নাই কেউ। কিন্তু এখানে তথ্য ক্রস চেক করাটা ডিফিকাল্ট। না, ক্রস চেক করার উপায় আছে। আচ্ছা, সেই উপায়টা আছে, স্যারও হয়তো আমার সাথে এগ্রি করবেন।
যেমন ধরেন তখনকার সময়ের বেশ কিছু অফিসার, সিনিয়র অফিসার আমাদের এখনো বেঁচে আছেন। জেনারেল জামিল হাসান বেঁচে আছেন, জেনারেল ইমামুজ্জামান বেঁচে আছেন, কর্নেল অলি বেঁচে আছেন, এরকম অনেক অফিসার, জেনারেল ইব্রাহিম বেঁচে আছেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত বেঁচে আছেন, এরকম অনেক একটা বইয়ের মধ্যেই ঘটনাগুলো আছে। যারা তখন চাকরি করেছেন মানে চট্টগ্রামে বা আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, তাদের বহুজনই বেঁচে আছেন। সুতরাং ক্রস চেক করা যাবে। যেটা বড় ব্যাপার আপনি বলেছেন সেটা হচ্ছে স্বাধীন একটি তদন্ত কমিশন করা দরকার। তার কারণ আমরা এই ৪৫ বছর পরে একটা বড় সুযোগ পেয়েছি এই বিতর্কগুলোর থেকে বেরিয়ে আসা। সেই কমিশনে কি মিলিটারি এবং সিভিল? হ্যাঁ, আমি বলছি যে এটা মূলত হবে মিলিটারি। তার কারণ উনি মিলিটারি অফিসার ছিলেন, ওনাকে যতই বলেন বিচার করতে গেলে সামরিক আইনে করতে হবে, আপনি এটার বাইরে যেতে পারবেন না। হ্যাঁ, এখন ওনার তো কোর্ট অফ ইনকোয়ারি হয়েছিল, কোর্ট মার্শাল হয়নি। এখন ওইখানে সামরিক বাহিনীর কর্মকর্তারা থাকতে পারেন, আপনার ডিজিএফ এর কর্মকর্তারা থাকতে পারেন, অর্থাৎ গোয়েন্দা সংস্থার, আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ধরেন একজন সাবেক বিচারপতিকে দিয়ে করা সম্ভব না এটা? না, এটা আপনি মিলিটারির মধ্যে রাখেন। তার কারণ এটা আপনি ওদিকে দিলে এটা অন্য দিকে চলে যাবে, তার কারণ মিলবে না। আপনার দুই ধরনের জিনিস। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনি এটার সাথে রাখতে পারেন সশস্ত্র বাহিনী বিভাগ, মানে আর্ম ফোর্সেস ডিভিশনের অফিসারদেরকে, তারা নিয়োগ দিবে বলবে। তারপরে আপনি রাখতে পারেন আপনার এটাকে জেআইসি, আমাদের যে একটা জয়েন্ট ইন্টারোগেশন সেল আছে, সেখানে তাকে জেরা করা যেতে পারে, অথবা আমাদের আর্মির যে ইন্টারোগেশন সেল আছে এআইসি, সেখানে ইন্টারোগেশন করা যেতে পারে। সবচেয়ে একটা বড় বিষয় লক্ষ্য রাখা দরকার যে উনি বয়স্ক মানুষ, ওনাকে নিরাপত্তা দেওয়াটা এখন আমাদের বড় প্রয়োজন। তার কারণ অন্য কোনো পক্ষ যে কিছু করতে যদি চেষ্টা করে সেই বিষয়টা, এবং ওনাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়াটাও রিস্কি হতে পারে। এখন যেমন লজিস্টিক্স এরিয়াতে, যেখানে সাধারণত এরকম কেসে যারা পরে অফিসারদেরকে সেখানেই হস্তান্তর করা হয়, এবং সেখানে নিরাপদে তাদেরকে সেনাবাহিনী রাখে, এবং আমাদের সেনাবাহিনী সেভাবেই তাকে রাখবে। এবং দেখার বিষয় যে তিনি যেন ভালো স্বাস্থ্যের সাথে থাকেন, তাকে ভালোভাবে জেরা করা হয় এবং তার নিরাপত্তাটা নিশ্চিত করা হয়। তার কারণ আমাদের মনে হয় এই বিষয়টাতে এটাই সবচেয়ে শেষ সত্য উদ্ঘাটনের শেষ সূত্র ধরেই জিয়াউল হাসান, আমরা খুব বেশি সময় পাবো না, বোধহয় 1.5-2 মিনিট পাবো। আমি কিছু ব্যাপারে আমি বলতে চাই। প্রথম কথা হলো আমি আমার সহ-আলোচক রুশদের সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। প্রথম কথা হচ্ছে যে যদি হত্যা মামলা না হয়ে থাকে, হত্যা মামলা কখনো তামাদি হয় না। হত্যা মামলা রাষ্ট্রের একজন নাগরিক, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু উনি তো সামরিক ব্যক্তিত্ব ছিলেন না, উনি তো তখন অবসরপ্রাপ্ত, উনি ছিলেন প্রেসিডেন্ট। সুতরাং উনাকে উনার হত্যাকাণ্ড অবশ্যই একটা বেসামরিক মামলা হওয়ার কথা যদি না হয়ে থাকে এখন করা যেতে পারে। কারণ মামলা, এই হত্যা মামলা কোনোদিন যে কেউ সংক্ষুব্ধ, তার আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে, যেই হোক, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাই বোনদের মধ্যে যদি ভাইদের মধ্যে যদি কেউ থাকে, ভাতিজা তারাও করতে পারে, ওনার সন্তান যদি না করে তারাও করে, যে কেউ এটা না করলে রাষ্ট্র করতে পারে, রাষ্ট্র করতে পারে। তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা সবসময় একটা কথা বলি যে আমরা এটা জটিলতায় পড়বো, বিপদে পড়বো, আর কোন কেঁচো খুঁড়তে সাপ বের হবে। সাপ কেন, অজগর বের হোক না, অসুবিধাটা কি? আমাদের তো জানা দরকার। We need to know where that অজগর is. কত বড় অজগর। Because এই যে একটা জিনিস, এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস ধামাচাপা দিয়ে আমরা এটাকে একটা উদ্গীরণের চেষ্টা করছি, এবং পরে একটা বিস্ফোরণ মুখ ধারণ করবে। সুতরাং এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। আর আমি বলবো যে এটা বেসামরিক ব্যক্তিত্ব দরকার। এখানে আইনের ব্যাপারটা আছে, সেটা দেখতে হবে। সামরিক ব্যক্তিত্ব থাকতে পারে, একটা কমিটি গঠনের জন্য যদি কোনো সামরিক বিশেষজ্ঞতা নিতে পারে। আমার যতটুকু মনে আছে, মেজর জেনারেল ইব্রাহিম সম্ভবত ছিল ডিফেন্ডিং অফিসার, এবং এই যে উনি ছিলেন ডিফেন্ডিং অফিসার, তার মানে কি এই সমস্ত 13 জনকে যে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে উনি বাঁচানোর চেষ্টা করেছেন। দ্যাট মিনস ওই ঘটনার পুরো তথ্য তার জানা আছে। এবং আরো কিছু জিনিস জানা আছে, যেটা আমার জানা আছে, আমি এখনো পাবলিক মিডিয়াতে বলতে পারবো না, কিন্তু এই তথ্যগুলি আছে। তার মানে আপনি মনে করছেন যে একটা তদন্ত কমিশন হওয়া উচিত বেসরকারি লেভেলে? হ্যাঁ, বেসরকারি, এটা অবশ্যই একটা মানে আইনগতভাবে সঠিক হইতে হবে, এটাই হলো আমার পয়েন্ট। আমি জানি না এটা বেসরকারি না সামরিক না কে করবে। আইন, দুইটা জিনিস মনে রাখতে হবে, পদ্ধতিগতভাবে সঠিক, সেকেন্ড হলো আইনগতভাবে সঠিক, যেন এটা স্বাধীন তদন্ত কমিশন আমাদের দরকার। আমাদের শেষ করতে হচ্ছে স্যার, একদম 30 সেকেন্ড যদি হয়। সিভিল মিলিটারি কম্পোনেন্টস দিয়ে এটা করা উচিত,
যেখানে সামরিক বেসামরিক দুই পক্ষের লোক আইনের নিয়ে ব্যাখ্যাও থাকবে আর সামরিক বাহিনীর প্রতিনিধিত্বও থাকবে।